সামনে তোমাদের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা। আমি তোমাদেরকে 5টা ভুল অথবা 5টা বিষয় সম্পর্কে অবগত করতে চাই। তোমরা চেষ্টা করবে বিষয়টা মাথায় ভালোভাবে ঢুকাই নেওয়ার। এখানে তোমার করণীয় নিয়ে কথা হবে। এই ভুলগুলো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়, আগে পরে, পড়ার সময়, পরীক্ষা লেখার সময় করবা না। ওকে, দেখো আমরা নিজে অনার্স করেছি, মাস্টার্স করে, যার কারণে এই বিষয়গুলো আমরা দেখেছি এবং এই ভুলগুলো যত কম করতে পারবা তত তোমার ভালো রেজাল্ট করা, ভালো পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স হবে। তো চলো আমরা শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখো, কেননা তোমাদের অনার্স ভর্তি যতটুকু পারছি, অনার্স ভর্তি না, অনার্স ফাইনাল পরীক্ষার আমরা দিচ্ছি। যেমন ইতিমধ্যে লেখার নিয়মগুলো নিয়ে কথা বলেছি, সামনে ওয়েমার নিয়ে আমরা কথা বলছি, তোমাদের যখন যেটা লাগে আমরা দেওয়ার ট্রাই করছি। সো কমেন্ট করো তোমরা কি চাও সেটা কমেন্ট করতে পারো, আর অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা। এখানে প্রথম যে আমরা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের যাওয়া আসা এবং সময় নিয়ে। দেখো, যাওয়া আসার সময় খুবই গুরুত্বপূর্ণ দুইটা পার্ট। এখানে একটু বোঝার চেষ্টা করে, খুবই একটা সিলি ব্যাপার হইতে পারে তোমাদের কাছে, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রথম পরীক্ষাগুলোতে। তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের পরীক্ষা হয় তোমার একটু দূরে গিয়ে, কারণ অনার্স এই যে পরীক্ষাগুলোর কেন্দ্র কিন্তু জেলা পর্যায়ে একটা দুইটা জায়গায় পরীক্ষা হয়। তো যারা একটু দূরে থেকে আসতেছে তারা টাইম ম্যানেজমেন্টটা পারফেক্টলি রাখবা। মিনিমাম পরীক্ষা শুরু হয় যদি তোমার 1টা-1:30 শুরু হয়, তোমরা চেষ্টা করবে 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে আগে উপস্থিত থাকার, 1 ঘন্টা আগে। ওকে, এবং তার সাথে যাওয়া আসার ক্ষেত্রে তোমাদের একটা নির্দিষ্ট যানবাহন ব্যবহার করতে পারো। লাইক অনেকে আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট পিক আপ বলতে যাই বলে মাইক্রোবাস অথবা অটো আছে বা সিএনজি আছে, এই টাইপের ভাড়া করে নেয় 3-4 জন বন্ধু বান্ধব, অথবা বাইকেও যাতায়াত করতে পারে। এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে নিবা, কিভাবে যাবা, কোথায় পরীক্ষা কেন্দ্র, সবকিছু খোঁজখবর নিয়ে নিবা। এবং সময়টা মাথায় রাখবা, 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কারণ অন্যথা দেখা যায় যে অনেকখানি লিখতে হবে, অনেকখানি তোমাকে সময় দিতে হবে। তুমি যদি দেরি করে যাও তখন দেখা যায় তুমি অনেকটা পিছিয়ে পড়ছো। এখানে সময়ের খুব মূল্য। সেকেন্ড যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রশ্ন হাতে পেয়ে করণীয়। আমি প্রশ্ন হাতে পেয়ে একটা জিনিস করতাম, যেহেতু আমি মুসলিম ধর্মের অনুসারী, আমি দোয়া শরীফ পড়তাম, দুরূদ শরীফ পড়তাম আর কি। কেন আমার কাছে মনে হয়েছে যে আমার প্রশ্ন নাকি ইজি হয়ে যেত। আমি জানি না এটা আসলে কতটুকু তোমাদের কাছে কাজ করবে, বাট আমি মনে করতে অনেক কাজে গেছিলাম। যেদিনকার দুরূদ শরীফ পড়তে ভুলে গেছি, বন্ধুদের সঙ্গে কথা বলতেছি, আমার মনে হয়েছে আমি প্রশ্ন কঠিন পাইছি। বাট এক্ষেত্রে তোমরা প্রশ্ন হাতে পেয়ে সুন্দর করে দোয়া পড়ে দেন তোমরা ট্রাই করবা একটু প্রশ্নটা দেখার, ভালো করে মানে তুমি 5 মিনিট সময় দাও। কারণ প্রশ্নের একটা শব্দ মিস করছো মানে অনেক কিছু বোঝা মিস করতে পারো, তাই তুমি প্রশ্ন বোঝার জন্য সময় দাও। আবার অনেকে আছে ইংলিশ প্রশ্ন এসেছে, তুমি বুঝতে পারছো না, সেক্ষেত্রে সেটা ওয়েট করো, লাগলে টিচারকে একবার জিজ্ঞেস করো, স্যার এই প্রশ্নটা মানে কি, বা বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে না। ভুলভাল প্রশ্নের উত্তর লিখতে যেও না। প্রশ্ন আগে খুব ভালো করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো, যেগুলো কমন পড়েছে রুল দিয়ে দাগাবা, কখনো কলম দিয়ে প্রশ্নে দাগ দিবা না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এক্সপেল করতে পারবে তারা। 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সময় বন্টন করা। সময় বন্টন মিন্স কি আমি একটু বুঝিয়ে বলি। সময় বন্টন হচ্ছে যে তুমি 4 ঘন্টা সময় পাচ্ছ পরীক্ষার জন্য, তোমার অ্যান্সার করতে হয় কত, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই 80 মার্কের অ্যান্সার করতে হয়, কারণ 20 মার্ক আসে ইন কোর্স থেকে। ওকে, গেল 80 মার্ক অ্যান্সার করতে হলে 4 ঘন্টা, তার মানে আমি 1 ঘন্টা আমি কয়টা অ্যান্সার করতে পারি, 20 মার্ক, 30 মিনিটে 10 মার্ক, এবং প্রতি 3 মিনিটে 1 মার্ক করে। মানে আমি যদি একদম ক্যালকুলেট করি, 1 মার্ক অ্যান্সার করার জন্য আমার সময় হচ্ছে 3 মিনিট, আর যদি আমি 10 মার্ক অ্যান্সার করি তাহলে আমার সময় হচ্ছে 30 মিনিট। এই ক্যালকুলেশনটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমার যদি একটা প্রশ্ন হয় 10 মার্কের, তুমি যে কোনো মূল্যে 30 মিনিট সমাধান করতে হবে। কোনো কারণে তুমি যদি 30 মিনিট জায়গায় 35 মিনিট সময় নাও বা 40 মিনিট সময় নাও, তাহলে অন্য একটা কোশ্চেন থেকে তুমি অলরেডি 10 মিনিট বেশি খেয়ে ফেলছো, ওই কোশ্চেনে 20 মিনিট সলভ করতে হবে। এভাবে যদি তুমি প্রত্যেকটা কোশ্চেনে 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট করে বেশি নিতে থাকো, দেখবে যে লাস্টের দিকে তোমার কোশ্চেন একটু যদি বাকি থাকবে, অ্যান্সার করতে পারবে না। 80 মিনিট দিচ্ছে তোমাকে, 80 মার্কের কোশ্চেনের জন্য 4 ঘন্টা দিচ্ছে, তাও যদি তুমি সলভ করতে না পারো বা পুরোপুরিভাবে লিখে না আসতে পারো, তাহলে তুমি অনেকটাই বোকা। তাই শুরু থেকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমাকে জানতে হবে, যে তুমি একটা প্রশ্ন ধরানো এসেছে 10 মার্কের, সেটা তার আবার 3টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে 2 মার্কের জন্য, তাহলে তুমি এটা 6 মিনিটে কমপ্লিট করো। পরের পার্টটা হচ্ছে ধরো 4 মার্কের জন্য, ওইটা তুমি 3-4-12 মিনিটে সলভ করো। পরেরটা আরও তোমার হচ্ছে যে হয়তো বা 6 মার্কের জন্য আসছে, তো 6টা 3-6-18 মার্কে সলভ করো। মানে এভাবে করে তুমি সলভ করার চেষ্টা করো, যে টাইম ধরে এই টাইমটা, এই ক্যালকুলেশনটা মাথায় রাখবো অল টাইম। ওকে, দেন 4 নম্বরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে পয়েন্ট আন্ডারলাইন করা। প্রত্যেকটা পরীক্ষার সময় শিক্ষক এভাবে চায় যে শিক্ষকরা
পয়েন্টগুলো যখন তোমরা আন্ডারলাইন করে দাও, বিশেষ করে যখন তোমরা বর্ণমূলক কোশ্চেন লিখবা তখন পয়েন্টগুলো আগে একত্রে লিখে ফেলবা, দেন পরবর্তী সেগুলো বিস্তারিত লিখবে এবং প্রত্যেকটা পয়েন্ট আন্ডারলাইন করে দিবা যাতে করে শিক্ষকের চোখে পড়ে। সবসময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্ডারলাইন করার ট্রাই করবা। লাইক তোমার যেটা কিন্তু সব থিওরিক্যাল ব্যাপার, রচনামূলক বর্ণমূলক লিখছো, বড় বড় কোশ্চেন সলভ করছো, অনেক সুন্দর সুন্দর উক্তি থাকবে, এখন ওই উক্তি এত সুন্দর উক্তি তুমি লিখেছো খাতায়, কিন্তু টিচার তার চোখে পড়ে নাই। কেন চোখে পড়ে না? সে নর্মালভাবে ভাবছে। বাট তুমি যদি একটু আন্ডারলাইন করে দাও তখন সেটা শিক্ষকের চোখে পড়বে। তাই এই আন্ডারলাইনের জন্য একটা পেন ব্যবহার করতে পারো, নীল কলম। নীল কলম মানে বোঝো তো, নীল কালারের যে কলমটা আছে, এই টাইপের কলম যদি হয়, হ্যাঁ এই টাইপের কলম, এই যে এই টাইপের কলম আছে না, এই টাইপের কলম তোমরা ব্যবহার করতে পারো এবং ট্রাই করবে এটা শুধু ওই ইম্পর্টেন্ট জায়গাগুলো ব্যবহার করো। যদি সব জায়গায় ব্যবহার করো তখন আর ইম্পর্টেন্স থাকে না একটা কলমের বা একটা কালারের। ঠিক আছে, তুমি 1 নং প্রশ্ন উত্তর ওইখানে একটু ব্যবহার করো, উত্তরের নিচে একটু ব্যবহার করো, আর যে আন্ডারলাইনগুলো করছো ওটা নিচে নিচে ব্যবহার করবা। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারছি। আর 5 নম্বর পয়েন্টটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, উত্তরপত্র রিভিউ। দেখো তোমরা আর যাই করছো না কেন, তোমরা যদি পরীক্ষার শেষ করাবা 10 মিনিট মিনিমাম আগে, মিনিমাম 10 মিনিট হাতে রাখবাই তুমি, এবং তুমি তোমার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয় চেক করবা। ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল। এই রিভিউ যারা না করে তারা অনেক বড় বোকামি করে। বিশেষ করে যে সকল সাবজেক্টে ম্যাথ আছে, যে সকল সাবজেক্টে তোমার হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দের উপর পুরো প্রশ্ন নির্ভর করে, বিশেষ করে ওই শব্দের বানানগুলো, ম্যাথের ক্যালকুলেশনগুলো, ম্যাথ সাবজেক্টের চেষ্টা করবো 15 মিনিট আগে সলভ করার। কারণ ম্যাথ করলে কিন্তু তোমার বেশি সময় লাগে না। ম্যাথ করলে দেখা যায় যে 30 মিনিটের একটা অঙ্ক সেটা তোমার 20 মিনিটে হয়ে যায়, যদি তুমি যদি ম্যাথ পারো, মিলাইতে পারো। আর যদি মিলাতে না পারো তখন 40 মিনিট 50 মিনিটও চলে যায় একটা অঙ্ক সলভ করতে। তো যেটাই হোক না কেন, ম্যাথে একটু বেশি সময় নিয়ে রিভিউ করবা, ক্যালকুলেটগুলো আরও একবার করে নিবা। তার সাথে সাথে তোমরা হচ্ছে যে থিওরিক্যাল যে পার্টগুলো আছে সেখানে বানানগুলো দেখবা, কগুলো খগুলো যেগুলো আছে, কোথায় কোথায় কী লিখেছো সবগুলো ঠিক আছে কিনা, এই জিনিসগুলো ভালো করে দেখবা। আবার কোনো কোনো জায়গায় একটু একটু ফাঁকা রাখতে পারো, ওইগুলো শেষের দিকে রিভিউ অপশনে গিয়ে লিখে ফেলবা। আরেকটা বিষয় হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে বলে রাখি, 6 নম্বর যেটা, সেটা হচ্ছে হাতের লেখা। দেখো হাতের লেখা কখনোই তোমার ভালো থাকবে না। তুমি যখন প্রথম 1 ঘন্টা লিখবা হাতের লেখা একদম ক্লিন মানে প্লাস, যখন তুমি এইখানে পরে 2 ঘন্টা যাবা সেটা তোমার প্লাস মাইনাস হয়ে যাবে, মানে যেমন তেমন হয়ে যাবে। আর যদি পরে তুমি 2-3 ঘন্টা অথবা 4 ঘন্টা, এগুলো সব মাইনাস হাতের লেখা চলে যায়। মাইনাসে কেন? মাইনাসে কারণ মানুষ একটা কতক্ষণ বা লিখতে পারে, এটা তোমার না, একদম টিচার যে তোমার খাতা দেখবে তাকেও বসাই দাও, তিনি এটাই করবেন। সো এটা নিয়ে তোমার কনফিউজ হওয়ার কিছু নাই। সেকেন্ড বিষয় হচ্ছে যে হাতের লেখা খারাপ হলেও সমস্যা নাই, হাতের লেখা স্পষ্ট হইতে হবে। তুমি যেটাই লিখছো না কেন শিক্ষক যেন সেটা পড়তে পারে। এখন তুমি এমনভাবে লিখতেছো তুমি নিজেই পড়তে পারবা না, ওইখানে নাম্বার আশা করো না। শিক্ষক যেন সেটা পড়তে পারে, স্পষ্ট লেখো, শব্দগুলো আকার ইঙ্গিত হয়তো এদিকে আসতে পারে ওদিকে আসতে পারে, একটু ঘুরে ফিরে যাইতে পারে, কিন্তু সেজন্য শিক্ষক পড়তে পারে, বুঝতে পারে যে এখানে তুমি ওই শব্দটা লিখেছো, তবে তুমি নাম্বার পাবা। আশা করি টিপসগুলো মাথায় রেখে সুন্দর করে পরীক্ষা দিবা। তোমাদের সকলের জন্য ভালোবাসা, দোয়া, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।